স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। কোনো চ্যালেঞ্জই যাতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অগ্রযাত্রায় বাধা হতে না পারে সেটি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সাস্টেইনেবল অ্যান্ড স্মুথ ট্রানজিশন ফর দি গ্র্যাজুয়েটিং কোহর্ট অফ 2021 শীর্ষক এক সম্মেলনে তিনি একথা বলেন। কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে লাওস, নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে জাতিসংঘ অনুষ্ঠিত পঞ্চম এলডিসি কনফারেন্সের পাশে এটি আয়োজন করা হয়। সময় একটি অর্থপূর্ণ বৈশ্বিক অংশীদারিত্বের জন্য 5টি অগ্রাধিকারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। We are making all possible efforts to mitigate such. We, the graduating LDCs, want to make sure that no challenges can further slow down our graduation momentum. We are making all possible efforts to mitigate such challenges by developing our domestic capacity and enhancing competitiveness. স্বল্পোন্নত দেশগুলো দান চায় না, আন্তর্জাতিক মহলের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের পাওনা চায়। কাতার জাতীয় কনভেনশন সেন্টারে পঞ্চম জাতিসংঘ এলডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দোহা প্রোগ্রাম অফ অ্যাকশন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আশাবাদ। উত্তরণ পর্যায়ে থাকা স্বল্পোন্নত দেশগুলোর ভালো কাজ ও সাফল্যের জন্য কিছু প্রণোদনাও থাকা উচিত। পাশাপাশি সব দেশকে দেয়া আন্তর্জাতিক সুবিধা আরও বেশি সময় বহাল রাখা দরকার। LDCs need sustained support, double their share of global trade. ODA targets for LDCs from developed countries deserve to be fulfilled. International financial institutions have the means to support debt sustainability in LDCs. Climate financing for LDCs should be made flexible and predictable. সম্মেলনে যোগ দেওয়ার আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় কাতারের কাছ থেকে 1 মিলিয়ন টন এলএনজি চান তিনি। জ্বালানি সমস্যা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শেখ তামিম বিন হামাদ আল থানি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের বসন্ত উৎসব ও মিলন মেলা। হাটহাজারী সমিতির উদ্যোগে আজমান প্রদেশে হিলু ইয়াকুব সৈনিক ফার্মে এটি আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে থাকা কয়েকশো প্রবাসী এতে যোগ দেন। দিনব্যাপী ছিল নানা আয়োজন, ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনাও। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির তথ্য ছবিতে দেখুন রিপোর্ট। বাংলাদেশি প্রবাসীদের মিলন মেলা বসেছিল সংযুক্ত আরব আমিরাতে। আয়োজক সংস্থার সদস্য ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহর থেকে যোগদান প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন পরে মেতেছিলেন প্রাণের আড্ডায়। উৎসবের বিশেষ আকর্ষণ ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান বাহারি পিঠার পসরা নিয়ে বসেছিলেন অনেকে। শিশুদের জন্য ছিল ক্রীড়া প্রতিযোগিতা, এছাড়া বড়দের জন্য ছিল মজাদার নানা ইভেন্ট। কর্মব্যস্ত প্রবাস জীবনে একসাথে হওয়ার এমন উপলক্ষে খুশি সকলে। আমিরাতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করতেই আয়োজন, বলছেন আয়োজকরা। শুধু হাটহাজারী নয়, আশেপাশের অঞ্চল সমূহ সহ বাংলাদেশের প্রত্যেকটি আঞ্চলিক সংগঠন এবং অঞ্চল ভিত্তিক যে সমস্ত জনগোষ্ঠী এখানে বসবাস করেন তারাও অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে এবং হাটহাজারী বাসীর এই যে কর্মকাণ্ড এটি প্রত্যেকটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই এখানে এসেছেন, সামনে আসবেন, আমাদের সাথে থাকবেন। যারা এখানে অবস্থান করছেন, আমার মনে হয় শতকরা 90% মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে যারা এখানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রাণপ্রিয় সংগঠন হাটহাজারী সমিতির পক্ষ থেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ ইয়াকুব, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন ও খোরশেদ মোবারক। প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাহতাবুর রহমান নাসের, আবু জাফর চৌধুরী, ইসমাইল গনি চৌধুরী, আরশেদ হোসেন হিরো, আজম খান সহ অনেকে। দিন শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অবশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শেষ হয় উৎসব। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিকুলাম শাখায় নবীনবরণ অনুষ্ঠিত হলো। জমকালো আয়োজনে ফুল দিয়ে বরণ করা হয় এইচএসসি শিক্ষার্থীদের। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আফজাল হোসেন, পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সোয়াইব সহ সভাপতি নুরুল হুদা সরকার, অর্থ সম্পাদক আমিনুল হুদা, শিল্প সম্পাদক ইউসুফ আলী। এছাড়াও ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সহ অভিভাবকরা। আবাসন সংকট দেখা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগালে। সংকট কাটাতে বিতর্কিত গোল্ডেন ভিসা স্কিম বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এছাড়াও রুম ও ফ্ল্যাট শেয়ারিংয়ের মতো অ্যাপগুলোর নতুন আর কোনো সংস্থাকে লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দেশটিতে দেখা দিয়েছে চরম আবাসিক সংকট। কয়েকগুণ বেড়েছে আবাসিক ফ্ল্যাটের দাম, বাড়ি ভাড়াও আকাশ ছোঁয়া। দেশটির আবাসন কোম্পানিগুলোর দাবি, তুলনামূলক কম মজুরি ও সরকারের নীতির কারণে বিদেশি বিনিয়োগকারীরা পর্তুগালে বিনিয়োগ করছে। সে কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে। সংকট কাটাতে সরকার 90 কোটি ইউরোর একটি তহবিল ঘোষণা করেছে, তবে তা কবে নাগাদ কার্যকর হবে তা জানা যায়নি। এছাড়া বাড়ির মালিকদের কর প্রণোদনা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এতে পর্যটন খাতে ব্যবহৃত বাড়িগুলো স্থানীয়দের ভাড়া দেওয়া হয়। তবে সরকারের এসব উদ্যোগে সংকট পুরোপুরি সমাধান হবে না বলে দাবি বিরোধী দলগুলোর। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে বসতঘর, হাসপাতাল, স্কুল সহ 2000 স্থাপনা। রোববার দুপুরের দিকে 11 নম্বর ক্যাম্পে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, অগ্নিকাণ্ডে গৃহহীন হয়ে পড়েছেন 26,000-এর বেশি মানুষ। 12,000-এর বেশি রোহিঙ্গা। খোলা আকাশের নিচে শঙ্কা আর উদ্বেগ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সময় কাটছে। রোববার বিকেলে কক্সবাজারের রুখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের 11 নম্বর ক্যাম্প থেকে এভাবেই কুণ্ডুলি পাকিয়ে আগুন উঠতে দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বি ও ই ব্লকের ঘরগুলোতেও। প্রাণে বাঁচতে দিক বেদিক ছুটতে থাকে রোহিঙ্গারা। আগুনের ভয়াবহতা আঁচ করতে পেরে একে একে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট যায় ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে 2 সময়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, আগুনে পুড়েছে 1200টি শেল্টার। আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে রাতে থাকার ব্যবস্থা করা এবং তাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করার জন্য আমরা বলেছি এবং এটা ইনশাআল্লাহ হয়ে যাবে। গৃহহীন হয়ে পড়ে 12,000-এরও বেশি রোহিঙ্গা। খোলা আকাশের নিচে শঙ্কা আর উদ্বেগ নিয়ে সময় কাটছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। একা ফোন যা আরে সিবি নেওয়া দরকার, ফোন খোঁকিয়া ফুরি গেল কোনে, খোঁকিয়া বাইরে গেল কোনে, হইনি বাড়ি আরা দূর থেকে যে তোদের আলাদা মানে বেশি তো তোদের আর হাই না পারি আর মশলা কিছু না পারি ওটা ফোন গেলে আলাদা আর আর বেড়াতে খেলা গিরে আসে আর গেলা ফারে না পারি বেশি কষ্ট করে আর গাটা ফিরে গিয়ে কই। এদিকে ভয়াবহ এই আগুন থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরলেও অনেকেই বের করতে পারেনি মূল্যবান সম্পদ। উখিয়ার বালুখালী ক্যাম্প জুড়ে এখন গৃহহীন পরিবারগুলোর শোক। আগুনে পোড়া 2000 স্থাপনার মধ্যে রয়েছে 20টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র। রয়েছে রোহিঙ্গা শিশুদের স্কুল ও ত্রাণ বিতরণ কেন্দ্র। আল আমিন শিকদার, যমুনা নিউজ। ঢাকায় স্থায়ীভাবে নিজেদের পণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রির জন্য চায়না টাউনের মতো থাই টাউন করার চিন্তা করছে থাইল্যান্ড। যমুনা ফিউচার পার্কে তারা এই ধরনের একটি টাউন করার ইচ্ছার কথা জানিয়েছে। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 দিনব্যাপী মেলার শেষ দিনে যমুনা ফিউচার পার্কের কর্মকর্তারা এই তথ্য জানান। থাইল্যান্ডের উৎপাদিত শীর্ষ ও ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শনীর এই মেলার প্রথম দিন থেকে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্টলগুলোতে পছন্দের পণ্য দেখার পাশাপাশি কেনাকাটা করেছেন অনেকে। ফুড অ্যান্ড বেভারেজ, অটো পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ, নির্মাণ সামগ্রী ও যন্ত্রাংশ সহ সব খাতেই বিশ্বে অনেক এগিয়ে গেছে থাইল্যান্ড। বাংলাদেশের সঙ্গে এসব পণ্য বিনিময়ের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা আয়োজকদের।
this is a part of my work to promote in case of promotion Thai product in Bangladesh, including the importer and exporter to display their product to the people in Bangladesh. We are luckily we got support from the Jamuna Future Park to utilize their place. পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু চায়না টাউন খুবই পপুলার একটা কনসেপ্ট, ওই কনসেপ্ট নিয়ে তারা থাই টাউন টাইপের একটা কিছু এখানে করতে চায়। আর যেহেতু বাংলাদেশে ইন্টারন্যাশনাল শপিং যে এনভায়রনমেন্ট সেটি যমুনা ফিচার পার্কেই সবাই পাচ্ছে, সে কারণে তারা এটিকেই প্রথম তাদের ভেন্যু হিসেবে বেছে নিয়েছে। মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা ভূমিধসে 6 রাজ্য বিপর্যস্ত। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে দুর্গত এলাকাগুলো থেকে 26,000-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। সবশেষ খবর, বাস্তুচ্যুত হয়েছেন 41,000-এর ওপর বাসিন্দা, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। সবচেয়ে খারাপ পরিস্থিতি জহুর রাজ্যে, যেখানে বন্যার পানিতে আটকে গাড়ির মধ্যেই এক ব্যক্তি মারা গেছে। সিঙ্গাপুরের প্রতিবেশী এলাকায় গৃহহীনদের জন্য 2 শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। গেল বুধবার থেকেই মালয়েশিয়ায় ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে। 25টি নদীর পানি বিপদসীমার উপরে অতিক্রম করে প্লাবিত করেছে লোকালয়, ফলে ভূমিধস হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন নভেম্বর থেকে 6 বারের মতো দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ল মালয়েশিয়া। আগামী এপ্রিল পর্যন্ত এই প্রভাব থাকবে। ইরানে বারবারই ছাত্রীদের ওপর বিষাক্ত গ্যাস প্রয়োগ শত্রুদের ষড়যন্ত্র। শনিবার এই অভিযোগ তুললেন খোদ প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। জানিয়েছেন জনমনে ভীতি ছড়াতে একটি স্বার্থান্বেষী মহল এবং ইরানের শত্রুরা এমন কাণ্ড ঘটাচ্ছে। তদন্তে সন্দেহজনক নমুনা মিলেছে, এমনটিও জানিয়েছেন তিনি। শনিবারই দ্বিতীয় দফায় ছাত্রীদের ওপর বিষাক্ত গ্যাস প্রয়োগ করা হয়। তাতে অসুস্থ হয়ে পড়েন 5টি প্রদেশের 30টি স্কুলের কয়েক হাজারের বেশি শিক্ষার্থী। বর্তমানে তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালগুলোতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্কুলের সামনে উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষার ছবি। গেল সপ্তাহে দেশের 10টি স্কুলের শিক্ষার্থীরা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে। 1 মাস পূর্ণ হতে যাচ্ছে তুরস্ক সিরিয়ার হওয়া ভয়াবহ ভূমিকম্পে। দেশগুলোতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 54,000-এর বেশি। তবুও তুরস্কেই 46,000 ছাড়িয়েছে মরদেহ উদ্ধারের সংখ্যা। শনিবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলেমান সোলু। তার আশঙ্কা সংখ্যাটি 1.5 লাখের কাছাকাছি পৌঁছাবে, কারণ জোরালো ভূমিকম্পে ভেঙে পড়া ধ্বংসস্তূপ সরালেই মরদেহ বের হয়ে আসছে। ঝুঁকিতে সোয়া 2 লাখের মতো ঘরবাড়ি স্থাপনা। ক্ষয়ক্ষতি এড়াতে দুর্গত এলাকাগুলো থেকে 35 লাখ বাসিন্দাকে সরানো হয়েছে। এদিকে দুর্যোগে সিরিয়ায় প্রাণহানি দাঁড়িয়েছে 8,500। গেল 6 ফেব্রুয়ারি জোরালো 2 ভূমিকম্পের পর অঞ্চলটিতে 10,000-এর বেশি আফটারশক অনুভূত হয়েছে। ইস্টার সানডের নাম কম বেশি সবার জানা, কিন্তু হর্স ইস্টার বুলগেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে উদযাপিত হলো ঐতিহ্যবাহী এই উৎসব। মূলত অর্থোডক্স বর্ষপঞ্জিকা অনুযায়ী এটি পালিত হয়, যেখানে পোষা ঘোড়ার প্রতি মনিবরা কৃতজ্ঞতা প্রকাশ করে। থাকে নানা প্রতিযোগিতাও। পোষা প্রাণীটির সক্ষমতা। হর্স ইস্টার উপলক্ষে বুলগেরিয়ায় চলছে ব্যতিক্রমী আয়োজন। মূলত কৃষিকাজ সহ দৈনন্দিন জীবনে ঘোড়ার উপকারের প্রতি কৃতজ্ঞতা জানান গ্রামবাসী। গ্রেট লেন্টের আজ প্রথম শনিবার। এই দিনে আমরা মাঠে কাজ শুরু করি, ঘোড়া নিয়ে মাঠের চারদিকে ঘুরি, ফসল দেখাশোনা করি। বছর জুড়ে এই উৎসবের জন্য আমরা অপেক্ষা করি। ঘোড়াগুলোর প্রযোজন করায় যত্ন করি, ওরা আমাদের পরিবারেরই অংশ। অর্থোডক্স খ্রিস্টানদের বর্ষপঞ্জিকা অনুযায়ী উদযাপিত হয় দিনটি। স্থানীয়ভাবে যা সেন্ট থিওডোরস ডে হিসেবে পরিচিত। খ্রিস্টপূর্ব 306 শতকে ধর্মযাজক থিওডোর নিজেও ঘোড়া পুষতেন, ছিলেন ক্ষিপ্রয়ী প্রাণীর পৃষ্ঠপোষকও। আয়োজনে ঘোড়ার সক্ষমতা যাচাই করা হয়। দৌড়, ভারী বস্তু বহনের পারদর্শিতা সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে বেছে নেওয়া হয় সেরা ঘোড়াটিকে। বিজয়ী ঘোড়ার জন্য থাকে বিশেষ খাবার দাবারের ব্যবস্থাও। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।